তার জন্য কি সরি বলেনি তোকে? বলেছে, অনেকবার বলেছে, কিন্তু ওনার আগে আমাকে কেউ এমন ভাবে ধমক দেয়নি। মেঘ শান্ত গলায় প্রশ্ন করলো, ভাইয়ার পরে কেউ ওইভাবে ধমক দিয়েছে তোকে? না। তাহলে তো হলোই, স্পেশাল ধমক হিসেবে না হয় মনের কোণে বন্দি থাকুক, সমস্যা কি? কিছুই না। এখন বল, এখানে দাঁড়িয়ে আছিস কেন? পরীক্ষা শুরু হতে দেরি হবে বলল। ভেতরে চিল্লাচিল্লি হচ্ছিল, আমার মাথায় ব্যথাও করছিল, তাই এখানে দাঁড়িয়েছিলাম। বন্যা স্বাভাবিক গলায় শুধালো, স্টাডি কমপ্লিট? মেঘ শক্ত কণ্ঠে বলে উঠল, বেস্ট ফ্রেন্ড আছিস, বেস্ট ফ্রেন্ড হয়েই থাক। পড়াশোনার কথা জিজ্ঞেস করা আমার প্রতিপক্ষ হওয়ার চেষ্টা করিস না। আমি আমার প্রতিপক্ষের ব্যাপারে ঠিক কতটা কঠোর সেটা আশা করি তুই খুব ভালো করেই জানিস। বন্যা মুচকি হেসে জিজ্ঞেস করলো, তা তোর প্রতিপক্ষের কি খবর রে? আছে কেমন? আলহামদুলিল্লাহ ভালো। হঠাৎ আমার প্রতিপক্ষের খোঁজ নিচ্ছিস কেন? ঘটনা কি? তুই ইদানিং তার কথা একটু বেশি স্মরণ করছিস কি না? কথায় কথায় তার কথা বলিস, তাই জিজ্ঞেস করলাম। তার সাথে কথা বলেছিস নাকি? সরাসরি বলিনি, বাড়িতে থাকাকালীন দুদিন কল দিয়ে অযথা জ্ঞান দিয়েছিলেন। রাগ ওঠেনি তোর? ফোন ছুঁড়ে মারিসনি? মেঘ মৃদু হেসে জবাব দিল, না, এখন আর ফোন ছুটতে ইচ্ছে করে না। বন্যা ঝটপট প্রশ্ন করলো, কেন? আগে তেমন একটা গুরুত্ব দেইনি ঠিকই, কিন্তু ইদানিং আমি তার অধীরতা ঠিক বুঝতে পারছি। উনি যে আমার সাথে কথা বলার জন্য কতটা ব্যাকুল, সেটা এখন আমি ঠিকই উপলব্ধি করতে পারি। এত বুঝদার কবে হয়েছিস? বন্যা মেকি স্বরে প্রশ্ন করলো। মেঘ অনুদ্ধত কণ্ঠে জানালো, এই তো কিছুদিন হলো। আর কতদিন অভিমান চেপে রাখবি? তার সাথে কথা বলিস একদিন। তোর কি মনে হয় আমি এখনো তার সাথে অভিমান করেছি? বছরের পর বছর যাচ্ছে, একটা মানুষ অসংখ্য বার তোর সাথে কথা বলার চেষ্টা করেছে, অথচ তুই কথা বলছিস না। এটাকে কি বলবো? বড় ভাই হিসেবে না হয় একটা থাপ্পড় দিয়ে ফেলেছিলেন তিনি। ছোটবেলা দুষ্টামি করার অপরাধে আমার বোনও কত মেরেছে আমাকে, তাই বলে আমি কি আপুর সাথে রাগ করে আছি? চিরতরে কথা বলা বন্ধ করে দিয়েছি? থাপ্পড় কি জিনিস জীবনেও বুঝিনি আমি, প্রথমবারের মতো উপলব্ধি করেছিলাম। যেখানে আম্মু আব্বু আর ভাইয়া কোনোদিন আমার গায়ে হাত তুলেনি, সেখানে তিনি আমার গায়ে হাত তুললেন কোন অধিকারে? তাও আবার কোথাকার কোন ছেলের জন্য? হিটলার কোথাকার। এই জন্যই তার প্রতি রাগ হয়েছিল। অবশ্য এখন আর কোনো রাগ নেই, কারণ যত যাই হোক, ভাইয়ার জীবনে তার ভূমিকা অনস্বীকার্য। এত বড় ধাক্কা সামলে ভাইয়া যে এত তাড়াতাড়ি স্বাভাবিক জীবনে ফিরে আসবে, এটা কল্পনার বাইরে ছিল। সবটুকু অবদান আবির ভাইয়ের। শুধুমাত্র তানবীর ভাইয়ার জন্য আমি আবির নামক হিটলারের নাম প্রতিপক্ষের লিস্ট থেকে মুছে ফেলার সিদ্ধান্ত নিয়েছি। তোর ভাইয়ের কি হয়েছিল? একদিন বলেছিলাম না তোকে, ভুলে গিয়েছিস? ও আচ্ছা, সেসব বাদ দে। আগে এটা তো বল, তুই আবির ভাইয়ার সাথে কথা বলবি কবে? সামনে ওনার জন্মদিন, ভাবছি সেদিন কল দিব। ওয়াও, কি কথা হয় জানাবি কিন্তু আমাকে। আচ্ছা, এখন ভেতরে চল, স্যার আসার সময় হয়ে গিয়েছে। হ্যাঁ চল। সময়টা সন্ধ্যার পর, আকাশ এখনো আলোকিত। পশ্চিমা আকাশ দেখে মনে হচ্ছে চিত্রকর হৃদয়ের মধুরতা মিশিয়ে রং তুলিতে নিখুঁত রূপে কোনো এক প্রতিকৃতি এঁকেছেন। লাল, হলুদ, নীল আর কালচে রঙের ভিড়ে আকাশটা ভীষণ আদুরে লাগছে। বসার ঘরে আলী আহমদ খান ও মোজাম্মেল খান সোফায় বসে আছেন। কাঠের নকশা করা চায়ের টেবিলে 2 কাপ চা, সাথে অল্প স্বল্প নাস্তা রাখা আছে। দুই ভাই গল্প করছে আর চা খাচ্ছে। ইকবাল খান গতকালই সিলেট গিয়েছেন। ইকবাল খান সম্পর্কে আপন ভাই হলেও বড় দুই ভাইয়ের সাথে মানসিকতার বিস্তর তফাৎ তার। ছোটবেলায় পড়াশোনায় বেশ মনোযোগী ছিলেন। বাবা মায়ের স্বপ্ন ছিল ছোট ছেলেকে ডাক্তার বানাবেন। অল্প বয়সে বাবা মাকে হারিয়েছেন। বড় ভাই ভাবি যথেষ্ট ভালোবেসেছেন, কিন্তু অল্প বয়সে বাবা মাকে হারানোর পর মনের উপর যে চাপ পড়েছিল, সেই চাপ আর কাটাতে পারেননি। বাবা মায়ের পরে ওনার কাছে সবচেয়ে আপন ছিল একমাত্র বড় বোন মাহমুদা খান, কিন্তু ওনার সাথেও সম্পর্কের বিচ্ছেদ ঘটে। সবার শূন্যতায় ধীরে ধীরে পড়াশোনার প্রতি অমনোযোগী হয়ে ওঠেন।
ভাইয়ের শাসন সহ্য করতে না পেরে কলেজ জীবনে বাড়ি ছেড়ে হোস্টেলে গিয়ে ওঠেন। কোনো রকমে কলেজ জীবন পার করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলেন। বড় ভাইয়েরাও বেশ খুশি হয়েছিলেন। ফার্স্ট ক্লাস রেজাল্ট নিয়ে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করে সেখানে এক প্রতিষ্ঠানে চাকরি নিয়েছিলেন। চাকরি পাওয়ার পরপর আচমকা একদিন বাড়িতে এসে বড় দুই ভাই আর ভাবিদের উপস্থিতিতে নিজের পছন্দের মানুষকে বিয়ে করার প্রস্তাব রেখেছিলেন। আলী আহমদ খান বোনের তিক্ত স্মৃতি ভুলতে পারেননি। বোন বাড়ি ছেড়ে চলে যাওয়ার ক্ষোভ আর আক্রোশের সবটা সেদিন ইকবাল খানের উপর দিয়ে কাল বৈশাখী ঝড়ের মতো বয়ে গিয়েছিল। সেদিন আলী আহমদ খান কেবল ক্রোধান্নলে জ্বলছিলেন। এক পর্যায়ে রাগে ফুঁসতে ফুঁসতে বলেছিলেন, ভাই নাকি প্রিয়তমা, কাকে চাও তুমি? ইকবাল খান হতবিহ্বল হয়ে ঘোলাটে চোখে ভাইজানের মুখের দিকে তাকিয়েছিলেন। অজানা ঝড়ে অনুভূতির দেয়াল গুঁড়ো গুঁড়ো হয়ে গিয়েছিল। ভার্সিটি থেকে পড়াশোনা করা, ভালো পারিশ্রমিকে চাকরি করা এক যুবক ভার্সিটি পড়েও এক মেয়েকে পছন্দ করে। রাজশাহীর প্রতাপশালী পরিবারের মেয়ে হওয়া সত্ত্বেও ভাইজানদের সামনে মেয়ের পরিচয় উপস্থাপন করার সাধ্য হয়নি সেদিন। ভাবিরাও ইকবাল খানের হয়ে ভাইয়ের কাছে অনুরোধ করেছিলেন, কিন্তু আলী আহমদ খানের জেদের কাছে ভালোবাসার সম্পর্ক তুচ্ছ ছিল। সবশেষে প্রিয়তমা আর তার সাথে কাটানো কিছু সুন্দর মুহূর্ত ভুলে ভাই আর পরিবারকেই বেছে নিয়েছিলেন। চাকরি ছেড়ে বুকে পাথর চেপে রাজশাহী ত্যাগ করেছিলেন। 1 মাসের মধ্যে ভাইজানের পছন্দ করা মেয়েকে বিয়ে করতে বাধ্য হয়েছিলেন। দাঁতে দাঁত চেপে ভাইজানদের সামনে সংসার নামক খেলায় মেতে উঠেছিলেন। আকলিমার বয়স অল্প হলেও ইকবাল খানের মনের করুণ অবস্থা ঠিকই বুঝেছিলেন তিনি। বড় দুই যা ছোট বোনের মতো বুঝিয়েছিলেন তাকে। স্বামীর মনে অন্য কোনো নারীর অস্তিত্ব বুঝতে পেরেও স্বামীর সাথে কোনো দিন খারাপ আচরণ করেননি। বালিশে মুখ গুজে কাঁদলেও স্বামীর সামনে এক ফোঁটা চোখের পানিও ফেলেননি কখনো। পুরুষ রূপে নয়, নারীর মায়ায় আটকায়। কথাটা ইকবাল খানের সাথে পুরোপুরি মিলে গিয়েছিল। অবেলার ভালোবাসা অবেলায় ভুলে আকলিমার মায়ায় জড়িয়েছিলেন। আকলিমার ছলছল করা মায়াবী চোখ, চাঁদ বদন মুখ আর স্নিগ্ধ হাসি দেখে কখন যে আকলিমার প্রতি দুর্বল হয়েছিলেন সেটা নিজেও বুঝতে পারেননি। আত্মগোপনে রাখা অনুভূতি একসময় জাহির করতে বাধ্য হয়েছিলেন। হৃদয়ের পুরোটা জুড়ে আকলিমা বেগমের অনুরাগ অনুভব করেছিলেন। সময়ের আবর্তে সত্যিকারের সংসার সাজিয়েছেন, যে সংসারে মিম আর আদির মতো ফুটফুটে দুটো সন্তানের অগণ্য স্মৃতি জড়িয়ে আছে। সব ভুলে গেলেও অতৃপ্ত হৃদয়ের কোথাও যেন শূন্যতা অস্ফুট হয়ে আছে। ভাইজান আর ভাইয়ার প্রতি অপ্রকাশিত অভিমান ক্রমাগত বাড়তে শুরু করেছিল। সব ভুলতে এক ফালি সুখের আশায় বাড়ি ছেড়ে সিলেট পাড়ি জমিয়েছিলেন। নিজের পছন্দ মতো কর্মসংস্থান খুঁজে নিয়েছেন। 1 সপ্তাহ অন্তর অন্তর বাসায় আসেন। ছেলে মেয়েদের স্কুল ছুটি হলে কখনো কখনো সিলেটে ঘুরতেও নিয়ে যান। এভাবেই কাটছে ইকবাল খানের দিন। মেঘ চঞ্চল পায়ে সিঁড়ি দিয়ে নামছিল। আব্বু আর বড় আব্বুকে দেখেই পা থেমে গেল। নামবে নাকি রুমে ফিরে যাবে বুঝতে পারছে না। মোজাম্মেল খান মেয়েকে দেখে ডাকলেন, মেঘ। জি আব্বু। নেমে এসো। মেঘ গুটি গুটি পায়ে সিঁড়ি দিয়ে নেমে এসেছে। মোজাম্মেল খান মৃদুস্বরে জানতে চাইলেন, পড়াশোনা কেমন চলছে? আলহামদুলিল্লাহ, ভালো। সামনেই টেস্ট পরীক্ষা, পড়াশোনা করো ঠিক মতো। আচ্ছা। আলী আহমদ খান জিজ্ঞেস করলেন, টিউশন চলছে ঠিক মতো? জি বড় আব্বু, প্রয়োজনে আরো কয়েকটা টিউশন পড়বে, তবুও পড়াশোনায় ঘাটতি যেন না থাকে। মেঘ মাথা নিচু করে বলল, জি। খেয়েছো কিছু? না। যাও, নাস্তা করে পড়তে বসো। মেঘ ডাইনিং টেবিলের দিকে পা বাড়াতেই মোজাম্মেল খান আবারও প্রশ্ন করলেন, তানবীর কোথায়? রুমেই আছে। মেঘের সরল স্বীকারোক্তি। ঠিক আছে। মেঘ নাস্তা শেষ করে তানবীরের জন্য 1 কাপ চা আর নাস্তা নিয়ে উপরে এসেছে। তানবীরের দরজার সামনে দাঁড়িয়ে আস্তে করে ডাকলো, ভাইয়া আসবো? আয়। মেঘ ভেতরে ঢুকেই টেবিলের উপর চায়ের কাপ আর নাস্তা রাখতেই তানবীর স্বাভাবিক কণ্ঠে বলল, এখানে আনতে গেলি কেন? ডাকলেই নিচে চলে যেতাম।